সুপ্রিয় শিক্ষার্থী নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ঘরে বসে পড়াশোনা করো এবং সুস্থ থাকো এই কামনা করি। আজ তোমাদের আমি আমার আজকে পাঠের বিষয় আছে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় আছে অষ্টম রেচন প্রক্রিয়া। আমি আজ তোমাদের রেচন প্রক্রিয়া সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের আগে জানতে হবে রেচন প্রক্রিয়াটা কি। রেচন কি? প্রাণী কোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যে প্রক্রিয়ায় দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয় তাকে রেচন। তাহলে আমরা রেচন কি সেটা জানব। রেচন তন্ত্র কাকে বলে? রেচন পদার্থ যে তন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় সেই তন্ত্রটাকেই রেচন তন্ত্র। এখানে আমি তোমাদের রেচন তন্ত্র ছবি এঁকেছি। দেখো, এই মানব রেচন তন্ত্রে আমাদের উদর গহ্বরের পিছনে এবং বক্ষবিঞ্জরের নিচে দুটি বৃক্ক, সিম্বিস আকৃতির বৃক্ক আছে। আমাদের এই বৃক্ক দেখতে হালকা লালচে রঙের। বৃক্কর উপরের পৃষ্ঠটা উত্তল এবং ভিতরের পৃষ্ঠটা অবতল। আমাদের এই বৃক্কে দেখো এখানে মহাশিরা এবং এটা হলো মহাধমনী, যেটা হালকা লাল রং করছি আমি। এই ধমনী, মহাধমনীটা এসে বৃক্কে দুই বৃক্কে প্রবেশ করেছে, মহাশিরাটা দুই বৃক্কে প্রবেশ করেছে। এই রক্তটা এসে বৃক্কে আমাদের পরিস্থিত হয়। এখান থেকে দেখো এই যে এটা আছে ইউরেটার, দুটো ফানেল আকৃতির ইউরেটার এসে মূত্রথলিতে মূত্রটা জমায় এবং মূত্রনালীতে পরবর্তীতে আমাদের মূত্র। আমি একটা বৃক্কের লম্বচ্ছেদ দেখেছি। দেখো এই বৃক্ক একটা উত্তল আকৃতির, ভিতরের দিকে আসছে অবতল। এর নিকটবর্তী, এই বৃক্কের নিকটবর্তী অঞ্চলকে কর্টেক্স বলে। বৃক্কের ভিতরে আমাদের থাকে এই বৃক্ক ধমনীটা, বৃক্কের ভিতরের দিকে এই যে বৃক্ক ধমনী, বৃক্ক শিরা। এখানে আমাদের একটা বৃক্কের ভিতরে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রনের দৈর্ঘ্য, এক একটা নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হয়ে থাকে। আর আমাদের এক একটা বৃক্ক 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা এবং প্রস্থ হয়ে থাকে 5 থেকে 6 সেন্টিমিটার। এই 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে এই বৃক্কের ভিতর। এখানে থাকে বৃক্ক ক্যাপসুল, সম্পূর্ণ বৃক্কটাকে আবৃত করে রাখে। এর নিকটবর্তী, ক্যাপসুলের নিকটবর্তী অংশকে কর্টেক্স বলে। আর এখানে রেনাল, এই মেডুলা থাকে, মেডুলার ভিতরে রেনাল আর প্রামিড, এই প্রামিড আকৃতি, এগুলো সব উন্মুক্ত হয় পেলভিসে। এই নেফ্রন 10 থেকে 12 লক্ষ নেফ্রন আচ্ছা আমাদের মূত্রে ছাঁকুনি হিসেবে কাজ করে। রক্তটা এসে রক্তের ছাঁকুনি হিসেবে কাজ করে। সেখান থেকে যে বজ্র পদার্থ, আমাদের যে বজ্র পদার্থ তৈরি হয় রক্তের ভিতরে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এই বজ্র পদার্থগুলো আস্তে আস্তে এই ইউরেটারের মাধ্যমে সংগ্রাহক নালিকা থেকে ইউরেটারে আসে, ইউরেটার থেকে মূত্রথলিতে এসে মূত্র আকারে আমাদের দেহের বাইরে বের হয়ে আসে। আমরা নেফ্রন হলো বৃক্কের গঠন ও কার্যকারী একককে নেফ্রন বলে। আমি একটা নেফ্রনের ছবি এঁকেছি। নেফ্রন দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে রেনাল কর্পোসল আর একটা হচ্ছে রেনাল টিউবেল। রেনাল কর্পোসল আবার দুটো অংশ নিয়ে গঠিত, বোমাস ক্যাপসুল ও কোলোমের। বোমাস ক্যাপসুলটা একটা পেয়ালার মতো, ঠিক এরকম পেয়ালার মতন থাকে। এখানে অ্যাফারেন্ট ধমনিকাটা এই বোমাস ক্যাপসুলের ভিতরে, অ্যাফারেন্ট ধমনিকাটা এই বোমাস ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে। এখানে আসছে আমাদের বোমাস ক্যাপসুলের ভিতরে থাকে কি গ্লোমেরুলাস। এই অ্যাফারেন্ট ধমনিকাটা এখান থেকে এসে 50টার মতন কৌশিক জালিকা সৃষ্টি করে। এই কৌশিক জালিকা আবার অসংখ্য জালকের ন্যায় সৃষ্টি হয়ে আবার সেগুলো মিলিত হয়ে ইফারেন্ট ধমনিকা হিসেবে বাইরে বের হয়। রক্তটা এখান থেকে আসে আর এই পাশ থেকে রক্তটা পরিস্ফুটিত হয়ে রক্তটা আবার দেহে ফিরে দেয়। এই গ্লোমেরুলাসটা আসলে একটা ছাঁকুনির মতন কাজ করে, যেখানে
আমাদের রক্তে যে বজ্র পদার্থটা তৈরি হয় সেখানে এটা ভালোভাবে সাকুন হিসেবে কাজ করে, তারপরে সেটা রেনাল টিউবওয়েলে পাঠিয়ে দেয়। এই রেনাল টিউবওয়েলের আবার 3টে অংশ আছে। এই বোমাস ক্যাপসুলের নিকটবর্তী অংশকে নিকটবর্তী পেঁচানো নালিকা বলা হয়, এটাকে হেনলি লুপ বলা হয়, আর এখানে সংগ্রাহক নালিকা। এই পরিস্থিত বজ্র পদার্থটা এখান থেকে সংগ্রাহক নালিকা এসে মূত্রথলিতে জমা হয়। আমাদের এই বৃক্কে নানান ধরনের জটিলতা দেখা যায় মানুষের। বৃক্কে পাথর হয়, বৃক্কে পাথর একটা রোগ আছে। স্বাভাবিক স্থূলকারী মানুষ যারা কম পানি পান করে এরকম ব্যক্তিদের অনেক সময় কিডনিতে সমস্যা দেখা দেয়। তখন আমাদের এই পিঠের এই দিকে ব্যথার সৃষ্টি হয়, পিঠের পিছনের দিকে ব্যথার সৃষ্টি হয়, তারপরে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, রক্ত মিশ্রিত প্রস্রাব, এরকম ধরনের সমস্যা দেখা দেয়। তখন আমরা ধারণা করতে পারবো যে আমাদের বৃক্কে পাথর হয়েছে। আমাদের সঠিকভাবে পানি পান করতে হবে যাতে, আর বৃক্কের সমস্যা হলে, বৃক্কে যদি আমাদের বৃক্কের রোগ হয় তাহলে আমাদের ডায়ালিসিস করতে হবে। এই ডায়ালিসিসটা হচ্ছে, ডায়ালিসিস কাকে বলে? যখন আমাদের বৃক্কটা সম্পূর্ণরূপে অকার্যকর হয়, বৈজ্ঞানিক উপায়ে রক্তটা পরিশুদ্ধ করা হয়, সেই প্রক্রিয়াটাকেই আসলে আমরা ডায়ালিসিস বলে থাকি। ডায়ালিসিসের মাধ্যমে ডায়ালিসিসটা করা হয় আছে আমাদের এই হাতের কবজি, এই কবজি থেকে এখানে ডায়ালিসিসের ধমনীতে একটা টিউব এখানে ধমনীতে প্রবেশ করা হয় এবং আরেকটা টিউব আমাদের শিরাতে প্রবেশ করা হয়। ধমনী থেকে রক্তটা ডায়ালিসিস টিউবে, এখানে একটি বৈষম্যবৃত্ত পর্দা থাকে এই ডায়ালিসিস টিউবটায়, সেই বৈষম্যবৃত্ত পর্দা দিয়ে আমাদের যে সাধারণত কিডনিতে যে বজ্র পদার্থটা তৈরি হতো, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এই বজ্র পদার্থটা বাইরে বের হয়ে যায়, আর বাইরে বের করে দেয় এই, আর বাদ বাকি পরিশ্রিত রক্তটা আবার শিরার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। এই ডায়ালিসিস টিউবে একটা তরল থাকে যেটা আমাদের রক্তের প্লাজমার মতন কাজ করে। তবে ডায়ালিসিস প্রক্রিয়াটা অনেক ব্যয়বহুল। সুপ্রিয় শিক্ষার্থী, ডায়ালিসিস প্রক্রিয়াটা ব্যয়বহুল হওয়ার কারণে আমাদের এই প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া দীর্ঘদিন খুব কষ্ট এবং ব্যয়বহুল হওয়ার কারণে এই জন্য আমরা বৃক্ক প্রতিস্থাপন করতে পারি অন্য অঙ্গের মতন। যেমন আমরা চোখ, অর্গান ট্রান্সপ্লান্টের চোখ যেরকম আমরা দান করতে পারি, মরণোত্তর চক্ষুদান, সেরকম আমরা কিডনিও দান করতে পারি। তবে নিকটবর্তী আমাদের নিকট আত্মীয়দের কাছ থেকে যদি আমরা কিডনি প্রতিস্থাপন করি তাহলে আমাদের টিস্যুটা সহজেই টিস্যুগুলো ম্যাচ করবে একজনের সাথে আরেকজন, যাকে দান করবে যদি সে বাবা মা নিকটবর্তী আত্মীয় হয় তাহলে সহজেই ম্যাচ করবে। তাহলে তোমরা ভালো করে এই কিডনি সম্পর্কে আরও জানবা, একটু বই ভালো করে দেখো। আর আমি যেটুকু তোমাদের ধারণা দিতে পেরেছি, আমি চেষ্টা করেছি দিতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরও ভালো করে বই পড়ো, বাড়ি বসে সুস্থ থাকো এবং বই পড়ো। আমি এই আশা করি আজকে আমার এই অধ্যায় পড়াটা সম্পূর্ণ করছি।